আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। কিয়ার কথা শোনার পর জ্যামি কিছু বলার আগেই আফসান এপাশ থেকে জোরে কিয়ার উদ্দেশ্যে বলল, ওকে তোদের রুমে নিয়ে যা। কেয়া, আমি যখন কল করব তখন দিয়ে যাস। আফসানের কথা শুনে বোধহয় কিয়া চলে গেল। ওর কথা শুনে জ্যামি এবার আর গুরুত্ব না দিয়ে পারল না। চকিত ঘাড় ঘুরিয়ে তাকালো, দেখলো আফসান প্যান্টের পকেটে হাত গুজিয়ে দাঁড়িয়ে দেখছে ওকে। জ্যামি এবার দ্রুত উঠে দরজার দিকে পা বাড়ালো। আফসানকে পাশ কাটাতে যাবে তখনই আফসান ওর হাত টেনে ধরলো। জ্যামি চমকে দাঁড়িয়ে গেল। আফসান ওকে টেনে নিজের সামনে নিয়ে আসলো। জ্যামি পেশি বহুল হাতের মুঠো থেকে নিজের চুড়ি সমেত হাত বের করার ধীর প্রচেষ্টা করতে করতে বলল, হাত ছাড়ুন, বাইরে যাব আমি। আফসান আরো দ্বিগুণ শক্তিতে চেপে ধরে জ্যামিকে নিজের কাছে টেনে এনে দাঁতে দাঁত পিষে বলল, রেহনুমাকে কি বলেছিস যেন? আমি জাহেল, অমানুষ, তোমাকে সময় দেই না, গুরুত্ব দেই না, আমি ভালো স্বামী না। জ্যামি চমকে তাকালো আফসানের চোখের দিকে, অবাক হয়ে প্রশ্ন করলো, আমার বন্ধুর সাথে বলা কথাবার্তা আপনি জেনেছেন কিভাবে? কি মনে করো তুমি একটা স্ক্যান্ডাল করবে আর আমি জানতে পারবো না? নিজের মতো বোকা ভাবো সবাইকে। ইউনো না, আকসান শিকদারের কোনো কিছু জানতে পরিশ্রম করতে হয় না। ইনফরমেশন তার কাছে পায়ে হেঁটে চলে আসে। এত বছর সংসার করেও আমাকে এখনো চিনতে পারোনি তুমি? সাস এ স্টুপিড গার্ল। শেষোক্ত কথাটা বলে জ্যামিকে আর একটু কাছে টেনে নেয় আফসান। ওকে টেনে পেছন থেকে জড়িয়ে ধরে দাঁতে দাঁত পিষে ফিসফিস করে বলে, আমি ভালো স্বামী না, জাহেল, অমানুষ, তোমাকে সময় দেই না, বেলা বেলা বেলা। আসো আজ তোমাকে ভালো স্বামী হয়ে দেখাই। এত বেশি ভালো স্বামী হব যে তুমি সহ্যই করতে পারবে না, কাঁদতে কাঁদতে সেন্স হারাবে। জ্যামি এবার না পেরে ডুকরে কেঁদে উঠল। নিজেকে ছাড়ানোর চেষ্টায় কান্নারত স্বরে বলল, আমি বাইরে যাব, প্লিজ আমাকে ছাড়ুন। শাশুড়ি আম্মা, কিয়া, তিন্নি, কেউ আছো? প্লিজ দরজা খুলে দাও। চুপ, এই দরজা আজ খুলবে না যতক্ষণ না তুমি মন থেকে অনুতপ্ত হয়ে স্বীকার করবে আমি একজন ভালো স্বামী। ওকে ডিয়ার ওয়াইফি। আকসা ওর শ্বশুর বাড়িতে এসে এখনো পর্যন্ত কারোর সাথে সেভাবে কথাই বলেনি। অবশ্য সময় সুযোগ হয়ে ওঠেনি। ওর শাশুড়ি আসা মাত্রই ওকে আগে খাবারের টেবিলে বসিয়ে খাইয়ে দিয়েছেন। তাছাড়াও ইফান ছিল, তার সাথে কথাবার্তা বলেছেন। আকসার খাওয়া শেষ হওয়ার পরে ওকে ঘরে পাঠিয়ে দিয়েছেন ঘুমানোর জন্য। যেহেতু অনেক রাত হয়ে গেছে, আকসা ভেবেছিল ওর শাশুড়ি নিশ্চয়ই সন্ধ্যার বিষয় নিয়ে ওকে কিছু জিজ্ঞাসা করবেন, কিন্তু ওর ধারণা ভুল হলো। ঘরে আসার পরে আকসা ব্যালকনিতে যে চেয়ারে বসে ফোনে কথা বলছিল এতক্ষণ। বাইরে বেশ হইচই চলছে। ও ভেবেছে বাড়িতে এত মানুষ, তারা নিশ্চয়ই হই হুল্লোড় করছে। আকসা আর ঘরের বাইরে বেরিয়ে এসে দেখেনি। সেই ইচ্ছাও হয়নি ওর। কলির সাথে কথা বলা শেষ করেও যখন ঘরে প্রবেশ করলো তখন ঘরে লাইট অফ। আকসাই আলো নিভিয়ে ব্যালকনিতে গিয়ে বসেছিল। ফোনটা মাত্রই বিছানার ওপরে রেখেছে। ফোনের ফ্ল্যাশ চালু করে লাইট অন করতে হবে, এজন্য ও বিছানা হাতড়ে ফোনটা খুঁজতে লাগলো। হঠাৎ দরজা খট করে খোলার আওয়াজ হলো। আকসার কর্ণকুহুরে শব্দটা প্রবেশ করা মাত্রই ও চকিত দাঁড়িয়ে গেল। অন্ধকারে বুকের ভেতর টিপ টিপ শব্দ হতে লাগলো। ও ধীরে ধীরে ঘুরে পেছনে ফিরে দাঁড়ালো, কিন্তু অন্ধকারে কিছু স্পষ্ট দেখতে পেল না। আকসা অন্য দিকে ঘুরে দাঁড়াতেই আচমকা পেছন থেকে দুটো পেশি বহুল হাত ওর কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। আকস্মিক ঘটনায় চমকে উঠল আকসা। হাত দুটো একজন পুরুষের, কোনো অপরিচিত পুরুষ নয়। হলে এতক্ষণে জোরে একটা চিৎকার দিত আকসা, কিন্তু চেনা পুরুষের হাতের স্পর্শে হতবিহ্বল ও একেবারে অপ্রত্যাশিত। স্বপ্ন, কল্পনা নাকি ভ্রম? আকসা কাপা স্বরে বলল, কে? আমি মেজবা ইফতেখার। তার মানে ভ্রম নয়, সত্যি। আকসা হতভাগ। শরীরের সর্বশক্তি দ্বারা মেজবাগে ধাক্কা দিতে দিতে কঠোর গলায় বলল, আপনারা চট্টগ্রামে ফিরেছিলেন, তাহলে এখানে কেন আবার? ফিরছিলাম, ফিরেনি, এগেন ব্যাক করলাম। দেখতে যে
তুমি আমাকে কিভাবে ডিভোর্স দাও? আকসা এতটুকু অবাক হয়নি। দাম্ভিক ব্যক্তিদের দ্বারা সব সম্ভব। ও মেজবার পায়ে এবার বারবার লাথি মারতে মারতে বলল, ভালো কাজ করেছেন ব্যাক করে। এবার না হয় চাক্ষুষ দেখুন আপনাকে আমি কিভাবে ডিভোর্স দিই। হ্যাঁ, সেটাই তো দেখতে আসলাম। হঠাৎ আকসাকে সামনে ঘুরিয়ে এনে ওর অধর যুগল আচমকা নিজের অধরের মাঝে আটকে নিল মেজবা। ফিসফিস করে বলল, তুমি কিভাবে ডিভোর্স দাও আমি মেজওয়েভ থেকে সেটা দেখে ছাড়বো। আকসাও জেদ ধরে বলল, ডিভোর্স তো আমি আপনাকে দিয়েই ছাড়বো, দেখে নিয়েন আপনি। মেজবাকে ধাক্কা মেরে সরানোর চেষ্টা করলো আকসা, কিন্তু দৃষ্টিগতভাবে তৈরি পুরুষশালী ওই শক্তির সাথে পেরে উঠল না ও। মেজবা উপহাস করে হেসে বলল, সামান্য দূরে সরাতে পারছো না? ডিভোর্স কিভাবে দেবে তুমি, ব্লাডি সিভিলিয়ান? বিদ্রুপাত্ম কথাবার্তায় আকসার শরীরে আগুন জ্বলে উঠল যেন। ও এবার শরীরের সর্বশক্তি দ্বারা ধাক্কা দিল মেজবাকে। তবু কোনো কাজ না হওয়ায় ও এবার একটা ধারণ না দিত কাজ করে বসলো। জোরে জোরে চেঁচিয়ে বলতে লাগলো, আম্মা, আম্মা কোথায় আপনি? দেখে যান আপনার ভদ্র শয়তান ছেলে আমার সাথে কি করছে। মেজবা তড়িৎ ওর মুখ চেপে ধরে চাপা স্বরে বলল, বেয়াদব, বেডরুম থেকে এভাবে কেউ শাশুড়িকে ডাকে? তোমার সাথে কিছু তো করলাম না, আর এমনি তো আমার তোমার মতো ব্লাডি সিভিলিয়ানের সাথে কিছু করার ইচ্ছা নেই। মেজবা নিজেই সরে গেল এবার। আকসা ওর না ঠিক করে নিয়ে পেছনে ফিরে হঠাৎ বলল, বাসায় যাব আমি। ওয়ার্ড্রপের পাশে ওর লাকেজটা রাখা ছিল সেভাবেই। এগিয়ে গিয়ে লাকেজ টেনে নিতেই মেজবা পেছন থেকে প্রশ্ন করলো, কোথায় যাবে? বাসায় যাব। আরেকবার বলো। মেজবাকে এগোতে দেখে আকসা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। একটু ভয় ডর পেল না, নড়ল না। ও পুনরায় জেদ সহকারে জোর গলায় বলল, বাসায় যাব। শব্দদ্বয় উচ্চারণ করা মাত্রই ওর ঠোঁট জোড়া পুনরায় পিষ্ট হলো। আবারও এহেন ঘটনায় আকসা হতবিহ্বল হলো ও মেজবার বুকে অনবরত ধাক্কা দিতে লাগলো। তবে মেজবা সরল না যতক্ষণ না পর্যন্ত আকসা হাঁপিয়ে উঠল। জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এবার ওকে ছেড়ে দিয়ে চাপা স্বরে বলল, আরেকবার বলো, বাবার বাড়ি যাওয়ার কথা। আকসা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি ঘটার ভয়ে চুপ করে থাকলো এবার। যে থেকে গেল ভয়ের আবরণে। ড্যাব ড্যাবে চোখে তাকিয়ে রইল মেজবার দিকে। সেই চোখে বিরোধ বিদ্রোহ। মেজবা এবার দূরত্ব তৈরি করে নিল। কয়েক হাত দূরে সরে গেল ওর কাছ থেকে। প্যান্টের পকেটে হাত রেখে দাঁতে দাঁত পিষে বলল, এগেইন ওই মুখ থেকে বাবার বাড়ি চলে যাওয়ার কথা বের হলে এরপর আর ঠোঁট অক্ষত থাকবে না তোমার। এবারের মতো ছেড়ে দিলাম। আকসে কিছু বলতেও পারলো না, আবার সইতেও পারলো না। চোখ ছলছল করে উঠল ওর। মেজবাকে ধিক্কার জানাতেই বোধ হয় একদলা থুতু ছুঁড়ে ফেললো সামনের দিকে। থুতু ফেলে লাভ নেই, তোমার এই থুতুতে আমার কিচ্ছু যে আসবে না। অলরেডি ওটা আমি খেয়েও ফেলেছি। টেস্ট ইজ নট ব্যাড। আকসা নাক মুখ কুঁচকে ফেলল। মানুষ এমনও হয়, সরাসরি অপমান করার চেষ্টার পরেও অপমানিত হলো না। লোকটা আসলে কোন ধাতুতে তৈরি কে জানে। দোস্ত 17 নাম্বার ব্রেকআপ। ইরফানের কানে হেডফোন লাগানো, নদীর পাড়ে বাইক স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে ও। নদীর ঠান্ডা হাওয়া এসে ওর গায়ে লাগছে। ফোনের ওপাশ থেকে মেজবা বলে উঠল, কিন্তু তোর গলার স্বর শুনে মনে হচ্ছে না যে তুই স্যাড। কিন্তু আসলে তো আমি স্যাড আছে। দেখ আমি কাঁদছি। আমি সামনে নেই যে দেখবো। দুটো বেসন খা আর ভুলে যা। ভুলে যাওয়া কি এতই সোজা? তোর মতো কঠোর হৃদয় নাকি আমার? আমার এই কোমল হৃদয়ে শুধু তোমার বসবাস। হ্যাঁ, তমা, রমা, সুচিতা, পারুল, শিমুল সব নারীদের বসবাস তোর এই ছোট্ট কোমর হৃদয়। সব জানা আছে আমার। এখন মুখ খোলাস না। তোর নীতি বাগিস বোন জানে তোর এই কীর্তিকলাপের কথা? একদম না, ওর সামনে কখনো বলিস না দোস্ত। জানলে আম্মুকে বলে দেবে, তারপর আম্মু আমাকে বাসা থেকে বের করবে। জানানো উচিত। মেজবা থেমে গিয়ে বলে, জাস্ট সে একটাই তো জীবন, অ্যান্ড মুভ অন। চেষ্টা করছি দোস্ত। এখন নদীর পাড়ে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া নিচ্ছি, মন শান্ত করছি। হ্যাঁ, মেডিটেশন কর। মন থেকে সবগুলো মেয়েকে ধাক্কা দিয়ে বের কর। করতে না পারলে সামনে নদীতে ঝাঁপ দে। আমার সামনে আসিস না আর। রাগ করিস না দোস্ত।
আমি এবার সত্যি একজনের প্রতি লয়াল হব, দেখিস, কসম করে বলছি। মেজবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে কল কাটলো। জ্যামিরাজ ঘুম থেকে উঠতে দেরি হলো। আফসান সেই সকালে উঠে জিমে চলে গেছে। আজও অফিসে যাবে না। ম্যানেজারকে গতকালই সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে এসেছে। আজকের দিনটা ম্যানেজারই সামলে নেবে। জ্যামি উঠে ফ্রেশ হয়ে নিল। সাধারণত এই বাড়িতে ওর তেমন কোনো কাজ নেই, এমনকি রান্নাঘরেও নয়। আজ ওদের বাসায় মেজবাদের পরিবারের সবার আসার কথা। জ্যামি চেয়েছিল অন্তত আজকের দিনটাও রান্নাঘরে টুকটাক কাজে সাহায্য করবে, কিন্তু আফসানের জন্য সেটাও হলো না। এখন বাজে 11:30। এতক্ষণে বোধ হয় রান্নাঘরের অধিকাংশ কাজ শেষ। ও দ্রুত বের হয়ে রান্নাঘরে গেল। গিয়ে দেখলো আসলেই প্রায় সব কাজই শেষ। জ্যামিকে রান্নাঘরে দেখে ওর শাশুড়ি ধমক দিয়ে বললেন, তুমি এইখানে কেন বৌমা? তোমার রান্নাঘরে কোনো কাজ নেই। ঘরে যাও, ঘরে গিয়ে চুপচাপ বসে থাকো। জ্যামি ধমক খেয়ে রান্নাঘর থেকে বের হয়ে এলো। বিয়ের এত বছরেও ওকে এই বাড়ির কেউ রান্নাঘরে ঢুকতে দেয়নি, সব সময় বিশ্রাম করতে দিয়েছে। এই জন্য জ্যামি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করে। এমন শ্বশুর বাড়ি কজনই বা পায়। জ্যামি বিড়বিড় করে, স্বামীটা বাদে সবাই ভালো। অমন স্বামী থাকলে শত্রুরও প্রয়োজন পড়ে না। হিন্দি সিরিয়ালে শাশুড়ি ননদ সবার রোল একাই প্লে করে। জ্যামি ঘরে এসে এলোমেলো ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখছিল। সে সময় দ্রুত পায়ে আফসান ঘরে প্রবেশ করলো। খুব তাড়া দেখিয়ে বলল, জেমি, আমার ব্ল্যাক শার্ট আর অ্যাশ ফর্মাল প্যান্টটা বের করে দাও তো, ইমিডিয়েট। জ্যামি ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে বলল, শার্ট প্যান্ট বের করে দিব মানে? কোথায় যাবেন এখন? অফিসে। অফিসে এখন? জ্যামি চরম অবাক হলো। আফসান প্রতিক্রিয়াহীন ভাবে জবাব দিল, হ্যাঁ, একটা সিরিয়াস প্রবলেম হয়ে গেছে, আমাকে এখন যেতেই হবে। আফসান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়াতেই জ্যামি পেছন থেকে ওর হাত টেনে ধরলো। আফসান ঘাড় ঘুরিয়ে বিরক্ত গলায় বলল, লেট হয়ে যাচ্ছে আমার, ডিস্টার্ব করো না এখন। আপনার আজকে দিনটা অফিসে যেতে হবে আফসান। আজ তো আপনার বাসায় থাকার কথা ছিল। আমার বাসার সবাই আসছে, তারপর আপনি কিভাবে চলে যান? তুমি কি কথা বুঝো না জেমি? আমার যাওয়াটা জরুরি, কোম্পানি হেড আমি, আমাকেই তো সিরিয়াস ইস্যুগুলো সামলাতে হবে। তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন? জ্যামি ওর হাত ছেড়ে দিল, কঠোরভাবে বলল, ঠিক আছে, আপনি আপনার বিজনেসই সামলান। আজকের পর থেকে আমার এবং আমার ছেলের কোনো খোঁজ খবর নেবেন না। কথাটা শুনে আফসান কয়েক মুহূর্তেও তাকিয়ে রইল ওর দিকে। তারপর রিডিকিউলাস বলে ওয়াশরুমে চলে গেল তোয়ালে দিয়ে। জ্যামি ওর শার্ট প্যান্ট বের করে বিছানার উপরে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। আকসা ঘরের দরজা ভেজিয়ে ভেতরে তৈরি হচ্ছিল। শাড়ি পরছে ওর কাছে অকেশন মানেই শাড়ি। এর বাইরে অন্য কোনো পোশাকের কথা ভাবতে পারে না। শাশুড়ির বেগুনি রঙের জামদানি শাড়িটা চেয়ে নিয়ে এসেছে আকসা। ওর শাশুড়ি এমন একজন মানুষ যে তার কাছ থেকে কোনো কিছু চাইতে দ্বিধা হয় না ওর। বেগুনি শাড়ি তো পরে নিয়েছে, তবে এর সাথে ম্যাচিং জুয়েলারি খুঁজে পাচ্ছে না আকসা। ও নিজের জুয়েলারি বক্স ঘেটে দেখছে, বিরক্তি ঠেকছে রীতিমতো। কপালের ঘাম মুছে আরেকটা ড্রয়ার খুলেছে সবে, তখনই খট করেই দরজা খোলার শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে দেখলো মেজবা ভেতরে এসে ফোনটা বিছানার উপরে ছুঁড়ে বসলো একপাশে। একটু পরেই রওনা হবে সবাই, অথচ লোকটা এখনো তৈরি হয়নি। অবশ্য সেসব নিয়ে মাথা ঘামাতেও চায় না আকসা। মেজবার কোনো বিষয় নিয়েই এখন আর আগ্রহ নেই ওর। ও নিজের কাজে ব্যস্ত। ড্রেসিং টেবিলের ওপরে জুয়েলারি বক্স রেখে সেখান থেকে বেছে বেছে গহনা, দুল আর চুড়ি বের করছে। হঠাৎ পেছন থেকে শোনা গেল, কি করছো? আকসা ঘাড় ঘুরিয়ে মেজবার প্রশ্নের জবাবে বলল, দেখতে পাচ্ছেন না কি করছি? কাছে আসো, দেখছি। ছি, আকসা মুখ ঘুরিয়ে নেওয়ার আগেই মেজবা বলে উঠল, কাল রাতে তো ঘুমাতে দেওয়ানি বিছানায়। বললে তোমার সাথে বিছানায় ঘুমালে নাকি তুমি নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেবে, সাথে পুরো বাড়িতে আগুন লাগাবে। তোমার অত্যাচারে তো হয়ে আমাকে চেয়ারে ঘুমাতে হলো।
এই কারণে ঘাড়ে ব্যথাও হলো। এখন এটার সুরাহা কে করবে? আমি কি জানি? ঘাড়ে ব্যথা যেহেতু তোমার জন্য হয়েছে, তাই ঠিকও তুমিই করবে। এসে মালিশ করে দিয়ে যাও। মিসবার ঘাড়ে হাত বোলাতে বোলাতে শান্ত গলায় কথাটা বলল। বিপরীতে আকসা সরাসরি বলে দিল, পারবো না। এই শেষবার বলছি আকসা, কাল রাতে যা করেছে তার জন্য কিছু বলেনি। এখন আমার ঘাড়ের ব্যথা ঠিক না হলে তুমি আসতে থাকবে না। আকসার হাতটা এবার থমকে গেল। ও পাশ ফিরে মেজবাকে এক পলক দেখলো, তারপর হঠাৎ কি মনে করে মৃদু হেসে বলল, আচ্ছা করে দিচ্ছি। আকসা সরিষার তেলের বোতলটা নিয়ে বিছানার উপরে মেজবার পেছনে উঠে বসলো। ওকে উঠে বসতে দেখে মেজবা পরনের জলপাই রঙা স্যান্ডো গেঞ্জিটা নিচের দিকে ঠেকে টেনে কিঞ্চিত ওপরে ধরে বলল, গেঞ্জি খুলবো? ব্যথা আপনার ঘাড়ে, বুকে পিঠে নয় যে গেঞ্জি খুলতে হবে। মেজবা বেপরোয়া ভাবে জবাব দিল, ওকে। আমি ভাবলাম তুমি আমার মালিশের নাম করে আমার বডি দেখতে চাও কিনা। এই সুযোগ যাতে হাতছাড়া না হয় সেই ব্যবস্থাই করছিলাম, কিন্তু তুমি তো সুযোগ পেয়ে হাতছাড়া করে ফেললে। সো স্যাড। প্রয়োজন নেই, আপনার বডি দেখার ইচ্ছে আমার নেই। আপনার কলিগদের যেয়ে দেখান। তব আস্তাগফিরুল্লাহ। আমাকে গিয়ে নাকি যে ওদের দেখাবো? তুমি একজন মেয়ে মানুষ, তোমাকে দেখানো যেতেই পারে, কিন্তু ওদেরকে ছি। মেজবার কথা যেন গায়ে মাখলো না আকসা। ও সরিষার তেলের বোতলের ছিপি খুলে অল্পখানিক তেল হাতের তালুতে ঠেলে সেটা দুই হাতে ভালোভাবে মাখিয়ে এরপর মেজবার ঘাড়ে হাত দিল। প্রথম চোটে আকসা আলতো হাতে নরমভাবে মালিশ করতে লাগলো। মেজবা মৃদু হেসে সামনে থেকে বলল, জীবনে একটা ভালো কাজ করছো, গুড। কথাটা বলার কয়েক মুহূর্তের মধ্যে মেজবার ঘাড়ে জোরে চাপ প্রয়োগ করলো আকসা। এক প্রকার গলা টিপে ধরার মতো মেজবার সামনে থেকে চেঁচিয়ে বলল, ভাই কি করছো? মেরে ফেলবে নাকি? আকসা পেছন থেকে আরো জোরে চাপ প্রয়োগ করে বলল, ঘাড়ে খুব ব্যথা না আপনার? সেটা পার্মানেন্টলি নিরাময় করার ব্যবস্থা করছি শুধু। মরে গেলে না ঘাড় থাকবে আর না থাকবে ঘাড়ে ব্যথা। তুমি মারলে তো আমি সহস্রবারও মরতে রাজি। সামনে থেকে প্রতিউত্তরটা আসা মাত্রই আকসার শক্ত হয়ে থাকা হাতটা নরম হয়ে এলো। ধীরে ধীরে হাত সরিয়ে নিতে মেজবা এবার খপ করে ওর হাত ধরে বসলো। একটানে সামনে কোলের ওপরে এনে ওর কোমর চেপে ধরে ক্রূর হেসে বলল, তোমরা মেয়েরা বড্ড নাজুক, সামান্য কথাতে দুর্বল হয়ে পড়ো। ইউ নো না, মেজবা ইফতেখার সম্ভব জানে? জ্যামিদির বাসায় আজ শোক সমাগম অনেক। ওর বাপের বাড়ির সকলেই আছেন এখানে। মেজবার আবার আফসানের সাথে খুব ভালো সম্পর্ক। শালাকে আগেই ডেকে নিয়ে সোফায় নিজের পাশে বসিয়েছে আফসান। ওর সাথে টুকটাক আলাপ করছে কর্মক্ষেত্র নিয়ে। আফসান মেজবাকে জিজ্ঞাসা করলো, তোমার না ট্রান্সফার হওয়ার কথা ছিল? আপাতত হচ্ছে না তোলা ভাই, একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট হাতে এসছে, সেটা কমপ্লিট না করে ট্রান্সফার হতে পারছে না। আপনার বিজনেসের কি খবর? আরেকটা নতুন বিজনেস শুরু করেছি, ট্রান্সপোর্টের ভালোই চলছে, অলরেডি 15% প্রফিট। যাক আলহামদুলিল্লাহ, আপনার তো লাকি চার্ম, যেখানে ইনভেস্ট করেন সেখানেই প্রফিট। নিজেকে দেখো শালাবাবু, তুমি তো সব দিক থেকে সাকসেসফুল। দোয়া করি তোমার সাফল্য আরও বাড়ুক। মেজবার পিঠ চাপড়ে দিল আফসান। এর মধ্যে জামির শাশুড়ি মাজেদা বেগম এসে সবাইকে খাওয়ার জন্য টেবিলে ডাকলেন। তবে টেবিলে সবার বসার জায়গা না হওয়ায় তিনি বললেন ভেতরে ঘরে বিছানার ওপরে বাকিদের বসার ব্যবস্থা করতে। আফসান উঠতেই মেজবা ওর সাথে উঠে গেল। নিজেদের চেয়ারে ওরা মুরব্বিদের বসতে দিল। এহসানুল হক ভাইয়ের সাথে পাশাপাশি চেয়ারে বসে ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে সামনে সমানে সবার উদ্দেশ্যে বললেন, আমি সবসময় বলি না, আমার জীবনে দেখা দুজন ওয়েল ম্যারিড ছেলে আছে আমাদের কাছেরই। এই হচ্ছে তারা দুজন, আমাদের মেয়ে জামাই আর আমার ছেলে। মুরব্বীরা থাকলে নিজেরা উঠে গিয়ে যে তাদের বসার ব্যবস্থা করে দিতে হয়, এই বিচার, এই শ্রেষ্টাচার তারা ভালোই পেয়েছে। এহসানুল হকের কথা শুনে মেজবা আর আফসান ভদ্রতা সূচক হাসে। দুজনের স্বভাবে একটা সাধারণ মিল রয়েছে, দুজনেই ভীষণ অন্তর্মুখী স্বভাবের।
এই জন্য তাদের বনিবনাও ভালো। মেজবাদের জ্যামির শাশুড়ি ভেতরে শোবার ঘরে দস্তানা বিছিয়ে খাবার খাওয়ার ব্যবস্থা করে দিলেন। ওরা ডাইনিং থেকে সেখানে যেতে আকসার ফুপু শাশুড়ি ওকে আর জ্যামিকে বললেন, তোমরাও ও ঘরে যাও, স্বামীদের সাথে একলগে বসে খাও। আকসার চোখে জ্যামি আপুকে দেখে। সে বরাবরই একটু গম্ভীর চুপচাপ স্বভাবের, দুটো কথারা পড়ে না সহজে। চোখে মুখে সব সময় একটা কঠোরতা বজায় থাকে যেন। জ্যামি আপুর মুখের ভাব ভঙ্গি আজ আসার পর থেকে অন্যরকম দেখছে আকসা। আপু আগের চাইতে আরো বেশি চুপচাপ হয়ে গেছে। মুখটা দেখে ভীষণ দুঃখী দুঃখী মনে হচ্ছে। ভেতরে যেন অজস্র দুঃখ কষ্ট ও যন্ত্রণা লুকিয়ে রেখেছে সে। জ্যামি আপু বোধ হয় শাশুড়ির কথা মানতেই মাথা নাড়িয়ে যায়, সাই দিয়ে ভেতরে ঘরে গেল। এমনটাই মনে হলো আকসার। ও বাধ্য হয়ে জ্যামি আপুর পিছু পিছু ডাইনিং রুমে ত্যাগ করলো। বিছানার চারপাশে ঘোর হয়ে বসে আছে সকলে। মেজবার পাশে হাঁটু মুড়ে বসে আকসা, মেজবার আরেক পাশে আফসান, তার পাশে জ্যামি, মাঝখানে বিশাল বড় সাদা দস্তরখান বিছানো। তার উপরে খাবার দাবার রাখা, পোলাও, সাদা ভাত, গরুর কালা ভুনা, রেজালা, মাছ, সবজি, ফিরনি সহ মিষ্টান্ন সব রকমের খাবারই আছে। মেজবার বরাবরের মতোই 1 চামচ সাদা ভাত আর সবজি তুলে নিয়েছে প্লেটে। ওকে খাবার সার্ভ করছে আফসান। ওর প্লেটে আরো কয়েক টুকরো গরুর মাংস তুলে দেওয়ার উদ্যোগ নিতেই মেজবা উদ্বিগ্ন হয়ে বলল, আর দিই না দুলা ভাই, এর বেশি খেতে পারবো না। বেশি কোথায়, মাত্র তো 1 পিস নিলে। আমি 1 পিসের বেশি খাই না। মেজবা ফিচেল হেসে কথাটা বলে। স্বাস্থ্য সচেতন মানুষ। আফসান মৃদু হেসে আকসার প্লেটের দিকে মাংসের বোলটা এগোতেই ও তাড়াহুড়ো করে প্লেট সরিয়ে নিয়ে বলে, আমাকে আর দিন না তুলা ভাই। একটু নাও, তোমার কেউই তো কিছুই খাচ্ছে না, এভাবে হলে চলবে? মেজবাহ নিল না, তুমি আরেকটু নাও। হ্যাঁ ভাইয়া, ওকে দিন। যদিও ডায়েট করে, তবে একদিন একটু বেশি খেতেই পারে। পাশ থেকে ফোড়নটা কাটলো মেজবা। আকসা খাওয়া থামিয়ে ওর দিকে ব্রু কুচকে আর চোখে তাকালো। মেজাজ প্রচন্ড খারাপ হলো ওর, তবে এখানে উপস্থিত মানুষের মধ্যে মুখে কিছু বলল না ও। হঠাৎ খাওয়ার মাঝে মেজবা বিষম খেলো, কাশি উঠল ওর। মিহির সামনে থেকে তাড়াহুড়ো করে পানির গ্লাস এগিয়ে দিল। ওপাশ থেকে জ্যামি উদ্বিগ্ন হয়ে আকসাকে উদ্দেশ্য করে বলল, ভাইয়ার পিঠ টেনে দাও আকসা। এই মোক্ষম সুযোগ। এতক্ষণ মনের ভেতরে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনটা নেভানোর সুযোগ পেয়েও গেল ও। জ্যামির কথা শুনে ভদ্রতার সূচক হাসি দিয়ে এবার পাশ থেকে মেজবার পিঠে হাত রাখলো। তবে পিঠে হাত বুলিয়ে দেওয়ার বদলে জোরে জোরে চাপড় মারতে লাগলো ও। একদিকে খাওয়ার মাঝে বিষম, তার উপর আকসার এবারে থাপ্পড় মারা, সব মিলিয়ে বেহাল দশা হলো ওর। চোখ লাল হয়ে গেল। সেই লাল চোখে কঠিন দৃষ্টিতে দেখ আকসাকে, তবে এই মুহূর্তে কিছু বলতে পারলো না, যেন ওই দৃষ্টি দ্বারাই বোঝাতে চাইল। তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। আকসা একটু ভরকে গেল ওর এমন চাহনি দেখে। চট জলদি পিঠ থেকে হাত সরিয়ে নিল ও। এর মধ্যে খাওয়ার ফাঁকে আফসান একটা প্রস্তাব রাখলো সবার মাঝে। মেজবাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কতদিন আসছো শালাবাবু? এই সপ্তাহ দুয়েক। ছুটিটা তাহলে বেশ লম্বা, চলো সবাই মিলে একটু ট্যুর দিয়ে আসা যাক। কোথায়? পাহাড়ে আর সমুদ্রে। সবাই বলতে কে কে? যে যে যাবে তাদেরকে নেওয়া হবে, এখন বাকিটা সবার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে মাস্ট আমরা তো থাকবই। তোমার বোন অনেকদিন যাবৎ বলছিল কোথাও ঘুরে নিয়ে আসতে, আমারও এর মধ্যে ফ্রি টাইম, আর তুমিও এখন এখানেই আসো, তাই ভাবলাম সবাই মিলে একটু ট্যুর দিয়ে আসা যাক। নিজের কথা শুনে জ্যামি যেন আকাশ থেকে পড়ল। ও আবার এমন কথা কবে বলেছে আফসানকে? ওর তো মনে পড়ছে না। বিব্রত হয়ে ঠোঁট চেপে দেখলো লোকটাকে। অবশ্য সেই লোক বইয়ের অমন চাহনি তোয়াক্কা করলো না। দিব্যি শালার সাথে এই বিষয়ে আলোচনা চালিয়ে গেল। সিদ্ধান্ত হলো আগামীকাল আফসানের অফিস শেষ হলেই ট্যুরের বিষয়টা নিয়ে পরিকল্পনা করবে ওরা।
আকসার আম্মু কল দিয়েছেন সন্ধ্যা নাগাদ, হঠাৎ জরুরি তলব করেছেন ওকে। আকসা তখনও সবার সাথে জামিয়া আপুর শ্বশুর বাড়িতে অবস্থান করেছে। সবার সাথে ড্রয়িং রুমে বসেছিল ও। মায়ের কল আসতে উঠে গিয়ে কথা বলে এসে পুনরায় বসলো সোফায়। শাশুড়িকে বলল, আম্মা, আমাকে একটু আমার বাসায় যেতে হবে। আম্মু কল করেছিল, জরুরি দরকার আছে বলল, এখনই যাওয়া দরকার। এখন? কিন্তু রাতের খাবার তো এখানে খাবে। মাজেদা বেগম উৎকণ্ঠা নিয়ে কথাটা বললেন। আকসাকে বড্ড অসহায় দেখালো। ওর জন্য সবাই এখনই চলে যাবে এখান থেকে, ব্যাপারটা কেমন দেখায়। আকসা থিতু হয়ে শাশুড়িকে বলল, আপনারা না হয়ে থাকেন, আমি একাই চলে যাচ্ছি আম্মা। একা যাবে কেন? মেজবাহ বাইক টেনে মেরে ওকে গিয়ে দিয়ে আয়। এহসানুল হক ওপাশ থেকে বললেন। মেজবা বাইক নিয়ে এসেছিল। আব্বুর কথা শুনে ও ভদ্রভাবে মাথা নেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। এদিকে আকসা পড়েছে বিড়ম্বনায়। এই লোকের সাথে যেতে হবে ওর। অসহ্যকর ব্যাপার স্যাপার। তবে এই মুহূর্তে শ্বশুর বাড়ির মানুষদের সামনে কোনো বিরোধিতা করতে পারল না ও। চুপচাপ উঠে গেল। মেজবা বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে মফম্বল এরিয়া ধরে। এটা গ্রাম্য নির্জন ধাঁচের এলাকা। গাছপালা বন জঙ্গল বেশি, জনমানবহীন। ঘনবসতি একেবারে নেই। রাত তখন প্রায় 8টা। তবে এই অঞ্চল দেখে মনে হচ্ছে রাত 12টার ওপরে বেজে গেছে। জ্যামি শ্বশুরবাড়ি ছাড়িয়ে এসেছে প্রায় মিনিট 15 হলো। লোকাল এলাকা ছাড়িয়ে এই এলাকার প্রবেশ করতেই আকসা হঠাৎ বাইকের পেছন থেকে বলে উঠল, বাইক থামান। মেজবা সামনের মিররে দেখে প্রশ্ন করলো, কেন? সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব না। বাইক থামান, না হলে আমি ঝাঁপ দেব। চুপচাপ বসে থাকো, পাগলামি করবে না। মেজবার রোর জবাবটা পেয়ে আকসার জেদ আরো বেপরোয়া হলো। ও একই রকম জিদ্দি করে বলল। ঝাঁপ দিলাম কিন্তু। ওর হুমকিতে এক প্রকার বাধ্য হয়ে সরু রাস্তার পাশে বাইক থামিয়ে দিল মেজবা। সঙ্গে সঙ্গে আকসা বাইক থেকে নেমে কঠোর গলায় বলল, এবার আপনি আসতে পারেন। আসতে পারেন মানে? কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আপনার সাথে আমি যাব না, একাই যেতে পারবো, তাই আসতে পারেন আপনি। মেজবা এবার কঠোর মুখে আকসার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে অতঃপর স্বাভাবিক গলায় বলে, ওকে। মেজবা বাইক ইউটার্ন মারল। আকসা এতক্ষণের ভারী নিঃশ্বাসটা ছেড়ে হালকা হয়ে এবার সামনের পথে হাঁটতে থাকে। এই 10-15 মিনিটের নির্জন রাস্তা পেরোলেই আবারও লোকালয়। সেখানে গেলে রিক্সা বা সিএনজি পাওয়া যাবে। আকসা হাঁটছে পথের এক পাশ থেকে। হঠাৎ ওর শাড়ির আঁচলে টান পড়তেই চমকে দাঁড়িয়ে গেল। এই রাস্তায় তো কোনো মানুষজনের দেখা পাওয়া যায়নি। তাহলে ভূত প্রেত নাকি? ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখলো একটা ছেলে ওর শাড়ির আঁচল টেনে ধরে দাঁড়িয়ে আছে। আফসা অন্ধকারের চোখে মুখে পৈশাচিক এবং অসাধু উদ্দেশ্যে স্পর্শ অবলোকন করা যায়। সেই ছেলের পেছনে আরেকটা ছেলে দাঁড়িয়ে, তারও ভাবভঙ্গি একই রকম। আকসার পিলে চমকে উঠল। ও বুঝতে পারল এদের উদ্দেশ্য অবশ্যই খারাপ। কিছু না বলেই শাড়ির আঁচলে টান মেরে দৌড় দিতে যাবে। তখনই পেছন থেকে ছেলেটা ওর হাতের বাহু চেপে ধরে বিশ্রীভাবে বলল, এত সেজেগুজে কোথায় যাচ্ছ রূপসী? আমাদেরকেও একটু দেখিয়ে দিয়ে যাও। আকসার বুকের ভিতর ভয়াবহ হাহাকার শুরু হলো। ভয় অবশ হয়ে গেল ও। এখন এখানে যদি ওরা ওর সাথে খারাপ কিছু করে তাহলে কেউ দেখতেও আসবে না, কারণ এই পথে কোনো মানুষই নেই। একপাশে ঘন জঙ্গলের ন্যায়। আল্লাহ, আমার কি হবে? আমায় রক্ষা করো তুমি, এদের হাত থেকে বাঁচিয়ে দাও আল্লাহ। আকসা মনে প্রাণে দোয়া করতে লাগলো। ছেলেগুলো ততক্ষণে ওকে জঙ্গলের দিকে টানছে। আকসার হুঁশ নেই, প্রায় গায়ে জোরও নেই। এখন ওর আফসোস হচ্ছে কেন যে মেজবাকে চলে যেতে বলল। লোকটাও এক কথায় চলে গেল। কেমন দায়িত্ব জ্ঞানহীন লোক। আকসার রাগও হলো এই মুহূর্তে, যখন একেবারে আশা হারিয়ে ফেলেছে। ঠিক শেষ সময় আধার হতে একজনের হাত ছেলেগুলোকে টেনে নিতেই আকসার ধরে প্রাণ ফিরে পেল যেন।
মেজবা ইফতেখার মেজবা এসেছে। আকসা এবার শরীরে শক্তি ফিরে পেল, যেন সাহারা পেল। মেজবাকে দেখে ছেলেগুলোর কোনো নড়চড় হলো না। পৈশাচিক হেসে ওকে প্রশ্ন করলো। তোমার ভাগ চাইবো? কথাটা শোনা মাত্র মেজবা ছেলে দুটোকে ধরে ঘুষি মারতে লাগলো। মারতে মারতে রক্ত বের করে ফেললো নাক থেকে। আচমকা এমন হামলা ওরা আশা করেনি বোধ হয়। দৌড়ে পালানোর চেষ্টা করলো সেখান থেকে। মেজবা ওদেরকে টেনে ধরে আরো কয়েকটা ঘুষি মারতেই ওরা এবার হাউমাউ করেই কান্না করে ফেললো। এর মধ্যে আকসা আতকে চিৎকার করে উঠতে মেজবার ধ্যান ওর ওপরে পড়তেই ছেলেগুলো এই সুযোগে ছুটে পালালো। মেজবা মাটির ওপরে বসে আকসার কাছে এগিয়ে এলো। সঙ্গে সঙ্গে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ফেললো আকসা। কান্নারত স্বরে বলল, আপনারা চলে যাচ্ছিলেন, তাহলে ফিরে কেন আসলেন? মেজবা ওর মাথায় ঠোঁট ঠেকিয়ে চাপা স্বরে বলল, মেজবা ইফতেখার তার শত্রুর ওপরে কৃপা করে, সেখানে তুমি তো আমার বউ। মেজবার বাইকের ওপরে গুটিসুটি মেরে বসে আছে আকসা। মেজবার ওর সামনে দাঁড়ানো, প্যান্টের পকেটে এক হাত, অপর হাতে ফোন কানে। কারোর সাথে কথা বলতে ব্যস্ত। মুখের হাব ভাব ভালো নয়। কপালে শিরা উপশিরা ফুলে আছে, যেমনটা হয়ে থাকে সাধারণত খুব বেশি মাত্রায় রেগে থাকলে। আকসা কিছু বলছে না, কাতর চাহনিতে ওর মুখের দিকে তাকিয়ে আছে। শুনছে ওর ফোনের ওপাশের ব্যক্তিকে কথা বলা কথাগুলো। মেজবা বলছে, হ্যাঁ, আমি নিয়াজ আঙ্কেলের কথাই বলছিলাম। ওসি নিয়াজ মোর্শেদ, তার নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখিস দোস্ত। ওকে, থ্যাঙ্কস, এখন রাখছি, পরে এই বিষয় নিয়ে কথা বলবো। কথা শেষ করে ফোনটা পকেটে রেখে এবার আকসার ভিতর সন্তুষ্ট মুখটার দিকে তাকালো মেজবা। আকসা এতক্ষণ চাতক পাখির ন্যায় ওর দিকে তাকিয়েছিল, এবারও তাকাতেই শুকনো গলায় ঢোক গিলে বলল, মেজবা আমি চুপ মেজবা চুপ, একদম চুপ। বলছিলাম যে বললাম না চুপ করতে। বাংলা ভাষা বোঝো না? ইংরেজিতে বলবো নাকি উর্দুতে? আকসার ঠোঁট চেপে চুপ হয়ে কাতর চোখ দুটো মেজবার মুখের ওপরে বিচরণ করতে লাগলো। মুখ একদম শুকিয়ে গেছে ওর। ভেতরকার ভয় চোখে মুখে স্পষ্ট প্রতিফলিত। বিষাদ ছেয়ে গেছে মুখে। মেজবা ওর দিকে তাকিয়ে থেকে এবার চোয়াল শক্ত করে রেখেই বলল, তুমি যে দেখে আজ এভাবে নিজের একটা ক্ষতি করে বসছিলে, এর ফলাফল কি হতে পারতো? ধারণা আছে কোনো? ডু ইউ হ্যাভ এনি সেন্স? অ্যান্সার মি ইডিয়েট। আকসার চোখ কেঁপে ওঠে, সাথে সাথে মুখ নুয়ে ফেলেও। মেজবা এবার কিছুটা নরম সুরে বলে, অতিরিক্ত জেদ কখনোই ভালো না। ইট উইল ডিস্ট্রয় ইউ ইন সাচ এ ওয়ে দ্যাট ইউ ওয়ন্ট ইভেন বি এবল টু স্ট্যান্ড আপ এগেন। তুমি জেদ বাসের মধ্যে দেখাতে পারো, জেদ ধরে যা খুশি করতে পারো। আই ওয়ন্ট সে আ ওয়ার্ড, বাট ফার্দার রাস্তাঘাটে এমন নির্জন এরিয়ায় আমার সাথে জেদ দেখাতে আসবে না। এবার নয় ফরচুনেটলি আমি চলনে গিয়ে ফিরে এসছে, কিন্তু পরের বার, তারপর প্রতিবার কে এভাবে ওই হারামের বাচ্চাদের হাত থেকে বাঁচাবে তোমাকে? প্রতিবার বাঁচানোর জন্য আমি থাকবো? হ্যাঁ, আজ যদি আমি না থাকতাম তাহলে তোমার সাথে কি হতে ভেবে দেখেছ? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ওই জানোয়ারগুলো তোমাকে ছিঁড়ে খেত। ওরা কি ভালো ফ্যামিলি ছেলে পেলে? অমনুষ্যের বাচ্চা ওরা, নর্দমার কিট। তোমাকে মেরে ফেলতে হেজিটেট ফিল করতো না ওরা। আকসা মেজবার বলা কথাগুলো কল্পনা করেই কেঁপে উঠল। সত্যি তো, আজ যদি মেজবা ফিরে না আসতো তাহলে ওর কি হতো? আজ তো ওর সন্ত্রাম চলে যেতে পারতো। এরপর কি হতো? আকসা তো বেঁচে থেকেও মরে যেত। বোধহয় ওকে শেষ পর্যন্ত আত্মা না আর ভাবতে পারে না আকসা। মাথা চক্কর দেয় ওর। বাইক থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হতেই সামনে দাঁড়ানো মেজবার হাতের বাহু চেপে ধরে নিজেকে সামলে নেয়। মেজবা ওর পিঠে এক হাত রেখে শক্তভাবে ধরে রাখলো ওকে। ওরা তখন সেই নির্জন রাস্তা থেকে কিছুটা সামনে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে। এদিকে জনমানব নেই বললেই চলে। দুজন এখানে রয়েছে মিনিট 10 হবে। আকসার শাড়ির আঁচলটা কোনো রকমে বুকে জড়ানো ছিল। মেজবার সেটা পেছন থেকে টেনে নিয়ে ভালোভাবে ওর গায়ে জড়িয়ে দিল। এরপর বাইকে উঠে ওর হাত টেনে নিজের বুকের সাথে মিশিয়ে ধরে বাইক স্টার্ট দিল। পিছনে আকসার উদ্দেশ্যে বলল, বাসায় পৌঁছানোর আগে চোখের পানি মুছে নাও। এই চোখে যেন পানি না দেখে আমি।
শেষোক্ত কথাটাই ঠান্ডা মাথায় দেয়া হুমকি আকসা স্পষ্ট টের পেল। দ্রুত চোখের জল মুছে নিয়ে সামনে মেজবার বুকে হাত জড়িয়ে ধরে রাখলো। আমি আপনাকে কখন ট্যুরে যাওয়ার কথা বললাম আফসান? আফসান বিছানার উপরে বসে ল্যাপটপে অফিসের পেন্টিং কাজগুলো সারছিল। তখন জ্যামি ঘরে এসে সরাসরি প্রশ্নটা করতেই ও ল্যাপটপ থেকে এক পলক মুখ তুলে পুনরায় কাজে মনোনিবেশ করলো। আফসানের তরফ হতে কোনো জবাব না পেয়ে জ্যামির মেজাজটা তরতরিয়ে আরও বাড়ল, বই কমল না। ও এবার দূরত্ব মিটিয়ে কয়েক কদম এগিয়ে আফসানের সামনে এসে দাঁড়িয়ে পুনরায় বলল, কি হলো, জবাব দিচ্ছেন না কেন? আমি কখন বলেছি ট্যুরের কথা? আফসান তবুও যেন শুনতে পায়নি ওর কথা। একেবারে প্রতিক্রিয়াহীনভাবে ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালিয়ে যাচ্ছে। জ্যামি স্বভাবগত সাধারণভাবে বড়ই অধৈর্য। তার ওপর আফসানের সাথে কদিন যাবৎ একটা রেষারেষি চলছে। এ বেলায় আবারও জবাব না পেয়ে ও এবার একটা ভয়ঙ্কর কাজ করে বসলো। নত হয়ে টেনে ধরলো আফসানের শার্টের কলার। এতক্ষণ প্রতিক্রিয়াহীন কাজে মনোযোগী আফসান এবার চকিত ঘাড় ঘুরিয়ে তাকালো জ্যামির দিকে। সেই রক্তিম ভয়ঙ্কর চাহনি দেখে জ্যামির ভয় পাওয়ার কথা। তবে আফসোসের বিষয় হলো মোটেই ভয় পেল না আফসানকে। এত বছরের সংসার জীবনে ভয় জিনিসটা কয়েক শতাংশ উবে গেছে ওর মধ্য থেকে। ও একই রকম জোরের সাথে শার্টের কলার চেপে ধরে রেখেছে। ঠোঁটে ঠোঁট চেপে আফসানের চোখের দিকে তাকিয়ে আছে। আফসান শান্ত স্বরে গম্ভীর গলায় বলল, কলার থেকে হাত সরাও। সরাবো না, আগে আমার প্রশ্নের জবাব দিবেন। এখন আমার এত ইউজলেস টাইম হয়ে যায়নি যে তোমার এসব আজে বাজে প্রশ্নের জবাব দেব। আজে বাজে প্রশ্ন? আপনি যখন আমার নাম নিয়ে এরকম সিদ্ধান্ত নিলেন তখন মনে ছিল না আপনার ভাষ্য মতেই আজে বাজে প্রশ্ন আসতে পারে? ট্যুরের ডিসিশন নিয়ে তোমার কিসে এত প্রবলেম? এখন আমার মাথা খারাপ করো না, চুপচাপ দিয়ে ঘুমাও। মাথা খারাপ তো আপনি করে ছেড়েছেন আমার। প্রথমে ভালোবাসা দিয়ে মাথায় তুলে এরপর পায়ে ঠেলতেও দ্বিধা করেন না। আপনাদের মতো লোকেরা বউ ডিজার্ভই করে না। যাব না আমি আপনার সাথে ট্যুরে। জ্যামির মুখ বন্ধ হওয়া মাত্র আফসান ওকে এক টানে বিছানার উপরে ফেলে ওকে চেপে ধরে বলল, ট্যুরে তোমাকে আমার সাথেই যেতে হবে, আমার সাথেই থাকতে হবে। কথাটা মেনে নিলেই তোমার জন্য ভালো। আপনার সাথে থাকবো না আমি। আপনাদের মতো লোকের বউ বলতে শুধু তারা শরীরই চেনে। যখন শরীরের চাহিদা মিটে যায় তখন বইয়ের গুরুত্ব শেষ আপনাদের কাছে। সব শরীর লোভী। কথাটা বলা মাত্র জ্যামিকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরলো আফসান। চোয়াল শক্ত করে বলল, কি চিনি? সাহস থাকলে আরেকবার বলো। শরীর চেনেন, শরীর চেনেন, শরীর চেনেন 3 বার বললাম। এনার্জি থাকলে আরও 97 বার বলতাম। আপনি কি মনে করেন আপনাকে ভয় পাই আমি? শরীর চিনি তাই না? শরীরের প্রয়োজন হলে বাইরে যেতাম, যেখানে কাপুরুষেরা যায়। আমি অমন পুরুষ নই যে শরীরের জন্য এখানে ওখানে যাওয়া লাগবে। আর যদি শরীরের দরকার হতো তাহলে আর কয়েকটা বিয়ে করতাম। করেছি, করিনি। শরীর লোভী আমি তাই না? আজকে পর থেকে তোমাকে ছোঁয়া তো দূরের কথা, তোমার ছোঁয়াও মারাবো না। তারপর বলতে এসো শরীরের চাহিদার জন্য আসি, তখন ছাড় দেব না। জ্যামির চেপে ধরে রাখা বাহু ছেড়ে উঠে আসলো আফসান। তখন ঘরের বাইরে থেকে আয়ান খেলনা গাড়ি হাতে নিয়ে খেলতে খেলতে ছুটে এসেছে ভেতরে। ছেলেকে দেখে আফসানের রাগান্বিত চেহারা স্বাভাবিক শান্ত হলো। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। আয়ন মায়ের চাইতে বাপ ভক্ত বেশি। ছুটে আসতেই ওর পাপা ওকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে রেখে বিছানার অপর পাশে এসে বসলো। জ্যামি বিপরীত পাশে পা ঝুলিয়ে অসহায় মুখ করে বসেছিল। আয়নকে নেয়ার জন্য হাত বাড়াতে আফসান ওর হাত টেনে সরিয়ে দিয়ে বলল, আমার ছেলেকে আমার কাছে থাকতে দাও একটু। সারাক্ষণ তোমার সাথে রেখে নিজের মতো ম্যানারলেস বানিয়ে ফেলো না। তোমাকে তো ম্যানার্স শেখাতে পারিনি, অন্তত ওকে শেখাই। বাচ্চাদের ছোট থেকে সঙ্গ ভালো হওয়া জরুরি। কড়া জবাবটা পেয়ে জ্যামি এবার আর তর্ক না করে নিজের বালিশে মাথা রেখে উল্টো দিকে শুয়ে গজগজ করতে লাগলো।
আকসার আজ রাতে ঘুমিয়ে জ্বর এলো। এই অসময়ে জ্বর আসার কারণ বোধহয় সন্ধ্যার সেই ভয়াবহ ঘটনাটাই। বাপের বাড়ি আর যাওয়া হয়নি ওর। মেজবাউকে নিয়ে সোজা নিজেদের বাসায় চলে এসেছে। রাতে ওর পরিবারের সকলে ফিরে এসে আকসাকে দেখে জিজ্ঞেস করেছিল ও বাপের বাড়ি যায়নি কেন। মেজবা স্বাভাবিকভাবে কথা ঘুরিয়ে নিয়েছে একটা অজুহাত দিয়ে। আকসা কম্বল মুড়ি দিয়ে শীতে কাঁপছে। ফ্যান চলছে লো ভলিউমে। একবার ফ্যান বন্ধ করেছিল ও, তবে বন্ধ করলে আবার অসহ্য গরমে শরীরে জ্বালাপোড়া শুরু হয়। একটা ঠান্ডা গরম আবহ দেয় জ্বরের ঘোরে। সবকিছু তিক্ত বিষাক্ত ঠেকছে ওর। সন্ধ্যার সেই কুৎসিত ঘটনা মানসপটে বারবার ভেসে উঠতেই দ্বিগুণ কেঁপে ওঠে শরীর। মেজবা সবে একটা লম্বা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। মাথা মুছতে মুছতে প্রথমে ওর চোখ গেল বিছানার দিকে। শীত প্রায় শেষ। এ সময় কেউ কম্বল ব্যবহার করে না। আকসা কেউ কম্বল নিতে দেখেনি কদিন। হঠাৎ এভাবে কম্বল মুড়ি দিয়ে কিম্ভূতকিমাকার হয়ে শুয়ে থাকতে দেখে একটু অবাকই হলো। তোয়ালেটা রেখে ধীর পায়ে হেঁটে বিছানার কাছে এগিয়ে যেতেই আকসার বিড়বিড় করে কথা বলা শব্দ কানে আসলো ওর। ব্রু দ্বিগুণ কুঁচকে গেল। এগিয়ে ওর পাশে বসতেই শুনতে পেল। আকসার জড়ানো গলায় বলল, প্লিজ ছাড়ুন আমায়, আমার মান সম্মান। মেজবার হৃদয়ে এই প্রথমবার বোধ করি কিছু দ্বারা আঘাত করা হলো যেন। ও কম্বল সরিয়ে আকসার খোলা বাহুতে হাত রাখতেই চমকে উঠল। ওর শরীর অতিরিক্ত গরম। চোখ শক্ত করে বুজে রেখে নানান আবল তাবল বকছে। ঠোঁট নড়ছে ধীরে। মেজবা মেডিসিন বক্স আনার জন্য উঠতে যাবে তখনই আকসা ওর হাতের বাহু টেনে ধরল ঘোরের মাঝে। মেজবা ঘাড় ঘুরিয়ে ওর মুখটা দেখে দাঁড়িয়ে গেল। কিছুটা ঝুঁকে ওর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলল, হাতটা ছাড়ো, জ্বর এসছে তোমার, মেডিসিন খাওয়াতে হবে এখন, তাহলে রাতের মধ্যে জ্বর নেমে যাবে। আকসা হাত ছাড়ল না। মেজবা জোরপূর্বক সবার চেষ্টা করতেও এবার ঝড়ের ঘোরে উঠে বসে মেজবাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ডুকরে কেঁদে উঠে কান্নারত স্বরে বলল, আমি ছেড়ে যাবে না প্লিজ, ওরা আমাকে টেনে নিয়ে। আকসার কথা জড়িয়ে গেল। মেজবা কয়েক মুহূর্ত পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। এরপর আকসার মাথা নিজের পেটের সাথে আলতোভাবে চেপে ধরে রেখে হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু হয়নি আকসা, তোমার হাজবেন্ড এখনো বেঁচে আছে, সে থাকতে তোমার কিচ্ছু হতে দেবে না। মেজবার হাতটা ছাড়ল না আকসা। আরো শক্ত করে চেপে ধরল। ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলল, আপনি না থাকলে আজ আমি মরেই যেতাম। মেজবা ফিচেল হাসে ওর কথা শুনে। মাথায় হাত বুলিয়ে দিয়ে নিচু স্বরে বলল, আমি থাকতে তোমার কিছু হবে, হতে দেবে ভেবেছ? বাক্যদ্বয় আকসার কর্ণকুহরে প্রবেশ করে মস্তিষ্কে প্রতিফলিত হতেই ওর ঠোঁটের কোণে বোধ হয় ঘুমের ঘোরে কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠল বৈকি। ও মেজবার হাতটা আরো শক্ত করে চেপে ধরে বিড়বিড় করল, আপনি কি আমায় ছেড়ে যাবেন? হুম। মেজবা যেন জবাবটা ঠিক মতো শুনতে পায়নি। ওর মুখের কাছে কান এগিয়ে নিয়ে প্রশ্নের পিঠে প্রশ্ন করল। আকসা জ্বরের ঘোরে থাকলেও মেজবার প্রতিটা কথা স্পষ্ট শুনতে পাচ্ছে যেন এক দৈবা শক্তিতে। ও মেজবার কথা শুনে পুনরায় জিজ্ঞাসা করল, আপনি কি আমাকে ছেড়ে যাবেন? প্রশ্নটা করার পর থেকেই তির করে ঠোঁট কাঁপতে লাগলো ওর। মেজবার স্পষ্ট প্রশ্নটা শুনেছে। ওর চাহনি আপাতত আকসার জর্জরিত কম্পমান ঠোঁট জোড়ার দিকে। ওই কম্পরত ঠোঁট জোড়া যেন ভীষণ তৃষ্ণার্ত, কোনো স্পর্শ পাওয়ার জন্য মুখর হয়ে আছে। মেজবা কালক্ষেপণ করল না। আকসার আকাঙ্ক্ষা বুঝেই হয়তো তৎক্ষণাৎ এগিয়ে ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। আকসার প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত আকারে শুধু বলল, কাউকে শক্ত করে আঁকড়ে ধরলে তাকে সহজে ছেড়ে যাওয়া যায় না। ছোট একটা কথা, তবু এই কথাটা জ্বরের ঘোরের মাঝেও আকসার মস্তিষ্কে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। শত সহস্র জনম কেটে যাক, সম্পূর্ণরূপে স্মৃতিশক্তি হারাক,
তবুও এই কথাটা ও কোনো দিন ভুলবে না বোধ হয়। আকসার জ্বরে কাবু কোমল হাত দুটো ওর শার্টের কলার চেপে ধরে রেখেছে। মেজবা আর ওঠার চেষ্টা করলো না। আকসাকে ওভাবেই জড়িয়ে ধরে রেখে আছোয়া হয়ে রইল। একটানা একই অবস্থানে নড়চড়হীন থাকার কারণে পিঠে শির দ্বারায় প্রচণ্ড বিষ ব্যথা নামলো। বোধহয় পরদিন সকালে উঠে মুড ব্যবহার করতে হবে। সকালে যখন আকসার ঘুম ভাঙলো তখন ওর ব্যথা প্রচণ্ড ভার। ঘুম থেকে উঠেই মাথায় হাত চেপে ধরে বসে রইল। জ্বর বলতে শরীরের অতিরিক্ত তাপমাত্রা আর ভেতরকার অসহ্য যন্ত্রণা আপাতত নেই। আকসা রাতের ঘটনা অত শত মনে করতে পারে না, তবে কিছু অতি দরকারি কথা মনে আছে ওর। এই কথাগুলো অবশ্য মনে থাকারই কথা, কোনোভাবেই ভোলার নয়। ও আশেপাশে দেখলো ঘরের কোথাও মেজবা নেই। ব্যালকনিতে উকি দিল, সেখানেও লোকটার দেখা নেই। এর মধ্যে দৃষ্টি দরজা দিকে ঘুরতে দেখলো মেজবা ঘরের ভেতরে প্রবেশ করছে। হাতে একটা ট্রে, তার উপরে দুটো কফির মগ এবং আরও কিছু ঠিকমতো দেখা যাচ্ছে না। ও মুখ উঁচিয়ে দেখার চেষ্টা করলো, তবে খুব বেশি কষ্ট করতে হলো না। ইতিমধ্যে মেজবা কাছাকাছি এগিয়ে এসেছে। বিছানার ওপরে আকসার সামনে ট্রেটা রেখে সামনে মুখোমুখি বসলো। ট্রেতে কফির মগ সহ স্যুপ রয়েছে, ভেজিটেবল স্যুপ। দেখেই অভক্তি হলো ওর। মুখ তুলে মেজবাকে দেখলো। ওর পরনে ছাই রঙা স্যান্ডো গেঞ্জি শরীরের সাথে ফিট নয়, সামান্য ঢিলে ঢালা। আকসা এক ধ্যানে দেখে মেজবার হাতের পেশি বহুল, বাহু খর্মাক্ত, ফোঁটা ফোঁটা ঘাম স্পষ্ট বোঝা যায়। নিশ্চয় ব্যায়াম সেরে এসেছে। মেজবা ওকে সেভাবে দেখলো না। কফির মগ হাতে ধরিয়ে দিয়ে বলল, খেয়ে নাও, মাথা ব্যথা কমে যাবে। আকসা চুপচাপ কফির মগে চুমুক দিল। অর্ধেকের মতো খেয়ে রেখে দিতেই মেজবা ওর দিকে এবার স্যুপের বাটি এগিয়ে দিল। সঙ্গে সঙ্গে আকসা এক প্রকার চিল্লিয়ে উঠল। উদ্বিগ্ন এলোমেলো গলায় বলল, আমি খাবো না, ভেজিটেবল স্যুপ খাই না আমি, এটা নিয়ে যান প্লিজ। খাবে না মানে? এটা তোমাকে খেতেই হবে। গতকাল রাতের জ্বরে শরীরটা একবারে ছেড়ে দিয়েছে। এই স্যুপ খেলে শরীরটা জোর পাবে। না আমি খাবো না, ভেজিটেবল স্যুপ খেলে বমি পায় আমার। বমি পাবে না, খেয়ে নাও। না আমি খাবো না। আকসা এমনভাবে কথাটা বলল যেন ও ভালোভাবে এই স্যুপ খাবে না। এদিকে মেজবার চরম জেদি, এত সহজে হাত ছাড়ার লোক নয়। ও আকসার গালে হাত রেখে চোখে চোখ রাখলো। মেজবার চোখে চোখ পড়তে আকসার এতক্ষণের ধীর ভঙ্গি ভঙ্গুর হলো যেন। চোখের পাতা কাঁপতে লাগলো। মেজবা নরম সুরে বলল, কিছু হবে না, স্যুপটা অনেক মজার, বেটার টেস্ট, ট্রাস্ট মি, খেয়ে দেখো। আকসা এক প্রকার দ্বিধাদ্বন্দ্ব নিয়েই স্যুপ মুখে তুলল সামান্য। এক চামচ মুখে তুলতেই অমৃতের মতো ঠেকলো। এমন দারুণ ভেজিটেবল স্যুপ এর আগে কখনো খায়নিও। বমিও পেল না এবার, বরং এত ভালো লাগলো যে জ্বর মুখে গপাগপ খেতে লাগলো। খাওয়ার মাঝে সামনে তাকাতেই দেখলো মেজবা ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। চোখের ঠোঁটের কোণে এক চিলতে হাসি। আকসা কৌতূহলে জিজ্ঞাসা করলো, স্যুপটা কে রান্না করেছে, আম্মা নাকি চাচি? হুম, তারা না। তাহলে কে? কি আবার হবে? আমি। দাম্ভিকতার সহিত বলা জবাবটা শুনে স্বয়ংক্রিয়ভাবে ব্রু কুঁচকে গেল আকসার। একই সাথে মুখ হাঁ হয়ে গেল। ভীষণ অবাক হয়েছে ও। মেজবা স্যুপ রান্না করতে পারে, তাও এত ভালো। ওর বিস্ময় দেখে মেজবা একই রকম দাম্ভিক হেসে বলল, অবাক হওয়ার কিছু নেই, সিভিলিয়ান নই আমি, আর্মার্ড অফিসার। আর আমাদের প্রফেশনের মানুষরা সব কিছু জানতে চায়। ইভেনচুয়ালি আমি সব কাজ জানিও। রান্নাবান্না বা হাতের খেল, বুঝলে? অবশ্য তোমার মতো ব্লাডি সিভিলিয়ান এটা বুঝবেও না। কটাক্ষতা আপাতত গায়ে মাখল না আকসা। কিছু পুরুষ আসলে এমনই, হিউমিলিয়েট করা তাদের রক্তে মিশে আছে। মেজবাহ তাদের মধ্যেই একজন। হঠাৎ আকসার কিছু একটা মনে পড়তেই চট করে বলল, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে? করো। আপনি রাতে আমাকে একটা কথা বলেছিলেন। মেজবা সরু চোখে আকসার দিকে তাকায়। আকসা উপেক্ষা করে বলতে থাকে, বলেছিলেন কাউকে শক্ত করে আঁকড়ে ধরলে তাকে নাকি সহজে ছেড়ে যাওয়া যায় না,
শক্ত করে আঁকড়ে ধরলে মানে বুঝতে পারিনি আমি। আমি কখন এসব কথা বললাম? বলেননি? বলেছিলেন তো আমার কাছে বসে। আর ভুল শুনেছো তুমি, কানের প্রবলেম আছে, ইমিডিয়েট ডাক্তার দেখানো জরুরি। না, আমি ভুল শুনিনি, আপনি বলেছিলেন। আর আমাকে তোমাকে কি? মেজবা ব্রু উঁচিয়ে প্রশ্ন করলো। আকসা ওর ওই চাহনি দেখে থেমে গিয়েও পর মুহূর্তে বেশ সাহস জড়ো করে বলল, আর আমায় তাই নাকি? চমকেছিলাম। তোমার ঠোঁটের টেস্ট কেমন ছিল? আকসা এ পর্যায়ে এসে থমকে যায়। লজ্জা দ্বিধা জড়ি হলি এক রাস। মেজবা এমন এমন কথা বলে শুনলে কান গরম হয়ে যায়। ও নত মুখে জবাব দিল, সেটা তো মনে নেই। তাহলে নিশ্চিত স্বপ্ন দেখেছ? অবশ্য এমন স্বপ্ন দেখা তোমার জন্য স্বাভাবিকই। অ্যাকচুয়ালি বহু মেয়ে আমাদের মধ্যে পছন্দের চুমুক হওয়ার স্বপ্ন দেখে। আমি যদি ভুল না হই তাহলে এদের মধ্যে তুমি একজন। এই কারণেই হয়তো কল্পনার ইচ্ছেটা স্বপ্নের মাধ্যমে পূরণ হয়েছে। এটা রিকোয়েস্ট, প্লিজ স্বপ্নে এসব করে আমাকে আর হ্যারাসমেন্ট করো না। আমারও তো একটা ম্যানেজার আছে নাকি? আকসা রীতিমতো অবাক। এই লোক কিভাবে কথা ঘুরিয়ে ফেলে, তাও এত কঠিন আত্মবিশ্বাস আর দাম্ভিকতা সহিত, যেন সত্যি কিছুই হয়নি গতকাল রাতে। আকসার বলা প্রতিটা কথা মিথ্যা, অথচ আকসা স্পষ্ট শুনেছে মেজবার বলা কথাগুলো। এতটা দুর্বল নয় ওর স্মৃতিশক্তি যে জ্বরের ঘোরে থাকলেও ভুল শুনবে বা বিভ্রমে পড়বে। ও আর কিছু বলল না। লোকটার সাথে তর্ক করাই বৃথা। কোনো কালে বোধহয় ডিবেট করতো খুব, এই জন্যই আকসা কখনো জিততে পারে না তার সাথে। কথাটা মনে আসতেই জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা মেজবা, আপনি কি ডিবেট করেছেন? হ্যাঁ, করেছি তো বহুবার। স্কুল প্লাস ক্যাডেট কলেজে থাকাকালীন প্রত্যেক ডিবেট কম্পিটিশনে অ্যাটেন্ড করতাম এবং আমাদের দলের ফার্স্ট হচ্ছে সবসময়। মেডেলও পেয়েছি অনেক, সব আলমারিতে। দেখাবো তোমাকে একদিন। মেজবা উঠে গেল। আকসাকে উদ্দেশ্য করে বলল, একটু রেস্ট নিয়ে উঠে ফ্রেশ হয়ে নাও। দুপুরের খাবার খেয়ে বিকেলে জেমি আপুর শ্বশুরবাড়ি যেতে হবে। দুলাভাইয়ের সাথে আলোচনা করা দরকার ট্যুরের বিষয়ে। আকসা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। মিসবা ফোন টি শার্ট গায়ে জড়িয়ে ফোন হাতে নিয়ে বের হলো ঘর থেকে। কোথাও যাবে বোধ হয়। আকসা একবার জিজ্ঞাসা করতে যেও করলো না। দুপুরে খাবার টেবিলে সবাই উপস্থিত। আজ ঋতু বেগমও উপস্থিত আছেন। আজ ভাইয়ের সাথে তাদের গ্রামের জমি জমা নিয়ে দরকারি আলোচনা করার জন্য এসেছিলেন। এহসানুল হক তাকে জোর করে রেখে দিয়েছেন। আকসা মেজবার পাশে চেয়ারে বসেছে। ঈশা বেগম খাবার বেড়ে দিচ্ছেন। তিনি আগে বসতে রাজি নন। আকসা তার হাতে হাতে কাজ করতে চেয়েছিল, তবে জোর করে তিনি বৌমাকে ছেলের পাশে বসিয়ে দিয়েছেন। মেজবা ওর আব্বুর সাথে টুকটাক আলোচনা করছেন ট্যুরে যাওয়ার বিষয় নিয়ে। এই ট্যুরে কে কে যাবে সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে, খুবই জরুরি আলোচনা। আকসা একবার ওর মুখের দিকে তাকিয়ে গম্ভীর ভাব দেখে বুঝে গেছে। প্লেটে খাবার বেড়ে দেওয়ার পর সবাই খাওয়া শুরু করেছে সবে। ঈশা বেগম ওপাশ থেকে সরে এসে আকসার পাশে দাঁড়ালেন। ও বেগুন ভাজা দিয়ে অল্প অল্প করে খাচ্ছে। তিনি ওর পাতে কাতলা মাছের পিস তুলে দিলেন একটা। আকসা একটুখানি মাছ মুখে তুলতেই সঙ্গে সঙ্গে ওয়াক করে উঠল। সবাই খাওয়া এবং কথাবার্তায় ব্যস্ত ছিল ওর অমন প্রতিক্রিয়া দেখে। তৎক্ষণাৎ সবার মনোযোগ ওর ওপরে পড়ল। ঋতু বেগম ওর পাশের চেয়ারেই বসেছিলেন। চট করে ঘুরে তাকালেন তিনি, পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। সবাই জিজ্ঞাসা করলো কি হয়েছে। আকসা কারোর কোনো প্রশ্নের জবাব না দিয়ে হঠাৎ মুখে হাত চেপে ধরে কোনো রকমের চেয়ারটা ঠেলে সরিয়ে দ্রুত উঠে ডাইনিং সংযুক্ত কয়েক হাত দূরে বেসিনের কাছে চলে গেল। এরপরেই হুড়মুড়িয়ে বমি। ঈশা বেগম দৌড়ে গেলেন আকসার কাছে, ওকে ধরে বসলেন। মেজবার খাওয়া আপাতত বন্ধ। প্লেট থেকে হাত তুলে এক ধ্যানে দূরে আকসাকে দেখছে। সবার নজরই তখন ওর দিকে। ইতিমধ্যে ঋতু বেগম আচমকায় পাশ থেকে ফাতিমা খাতুনকে বলে বসলেন। আস্তে কথাটা বলার চেষ্টা করলেও শুনশান নিস্তব্ধ এই ডাইনিংয়ে উপস্থিত প্রত্যেকেই কথাটা শুনতে পেল। মেজবা ঘাড় ঘুরিয়ে একবার ফুপুকে দেখে প্লেটে হাত ধুয়ে উঠে গেল টেবিল থেকে। ঋতু বেগম ওকে উঠে যেতে দেখে মিচকে হেসে ফাতিমা খাতুনকে বলল,